নমস্কার, শুরু করছি প্রতিদিনের মতোই। বিজিটি জ্বালা, বর্ডার গাওস্কর ট্রফি, বিচুটির জ্বালা, সেটা কিন্তু এবার সেই যন্ত্রণার মুখে পড়েছে অস্ট্রেলিয়া নিজেরা। ভারতের জন্য বাউন্সি উইকেট করেছিল পার্থে, ঠিক ভারতের যে অবস্থা হয়েছিল দেশের মাঠে নিউজিল্যান্ডের জন্য টার্নিং ট্র্যাক করে, অস্ট্রেলিয়ার সেই অবস্থা। এখন তারা হারের দোরগোড়ায়, মানে ভারত জয়ের দোরগোড়ায়। এবং আমি আজকের এই শোতে ওয়ান এক্স ব্যাট নিবেদিত প্রতিদিনকার যে শো আপনারা দেখেন, স্টেডিয়াম বুলেটিন, তার মধ্যে আমরা এই হেডিং করেছিলাম। তখন ভেবেছিলাম যে সেটা বোধহয় একটু ভারতের দিকে ধেয়ে আসবে, কিন্তু এখন দেখা যাচ্ছে পথ, যেটাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রায় লালকেল্লা বলা হয়, সেখানে অস্ট্রেলিয়া নিজেরাই বিধ্বস্ত। আজকে শোতে আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, কিরম মনে হচ্ছে? স্বপ্ন মনে হচ্ছে? একদম স্বপ্ন। পার্থের আগে তো আমরা দেখেছি যে জয় পেয়েছে ভারত 2007-08-এ অনিল কুম্বলের ক্যাপ্টেন্সিতে। তবে এবারের যে জয়টা 150-এ অল আউট, তারপর এভাবে কাম ব্যাক, এটা মানে পুরোপুরি রূপকথা। আর সব থেকে ভালো লাগছে যশস্বী আর বিরাট কোহলির জন্য। স্পেশালি যশস্বীর কথা এই জন্যই বলবো যে তিনি যেভাবে অ্যাডজাস্টমেন্ট করেছেন, ব্যাকফুটে এত সুন্দর খেলছেন, 38% রান নিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে। আর এই যে অ্যাডজাস্টমেন্টটা, এটা মানে অতি সহজে কিন্তু বড় ক্রিকেটাররাও করতে পারেন না। 23 বছর বয়সী একজন ক্রিকেটার করছেন, এবং শুধু 100 রান করছেন না, ড্যাডি 100 করছেন। মানে আমার একবার কথা হয়েছিল তার কোচের সঙ্গে, জওয়ালা সিং, তিনি ইন্টারভিউ দিয়েছিলেন কলকাতা টিভিকে, এবং কলকাতা টিভিতে তিনি বলেছিলেন যে এই যে যশস্বী জয়সওয়াল, তার যে মেথডটা সেটা হচ্ছে 50-এর পর আবার নতুন করে শুরু করেন, যেটা গ্যারি কাস্টিন করতেন একসময়, এবং যার ফলে এত বড় বড় সেঞ্চুরি আসে। আজকে 200 আসতে পারত, তবে যতখানি খেলেছেন মাতিয়ে দিয়ে গেছেন। 4টে 100, তার মধ্যে 2টো ডাবল সেঞ্চুরি। যশস্বী জয়সওয়াল তিনি সত্যি এক রূপকথা। মানে এই কাহিনীর জন্যে বলিউডকে স্ক্রিপ্ট রাইটারদের স্ক্রিপ্ট লেখাতে হয়। স্ক্রিপ্ট লেখার তো দরকারই নেই। ভারতীয় দলে এমন ক্রিকেটার আছেন, দুজন কথা আমি বলতে চাই, দুজনের কথা। একজন যশস্বী জয়সওয়াল, যিনি একটা সময় বোম্বাইয়ের রাজপথে ফুচকা বিক্রি করেছেন কিশোর বয়সে, এবং তারপরে টেন্টে থেকেছেন, দিলীপ ভেঙ্কসারকার একাডেমিতে কিছুদিন ছিলেন, বিভিন্ন জায়গায়। ভাবাই যায় না সেখান থেকে এইরকম উত্তরণ। একটা সময় একনাথ সোলকার মালির ছেলে ভারতীয় ক্রিকেটে খেলছেন বলে কত সেই সময় লেখালেখি হতো। ইনি তার চেয়েও এক ধাপ নিচে, সেখান থেকে তিনি এই অবস্থায় পৌঁছে গেছেন। আরও একজন ঋষভ পান্ত, যিনি ওই রকম গাড়ি দুর্ঘটনা থেকে আবার পেরোতে এসে আজকে দেখুন আইপিএলে 27 কোটি টাকা দিয়ে তাকে দর উঠলো, কিনে লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু এটা কিনতো না যদি না তিনি ওই কামব্যাকের পর আবার পারফর্ম করতে পারতেন। আর আমরা আজকের শোতে অলরেডি ফোন আসা শুরু হয়েছে। আমি বলার আগেই যে প্রতিদিনের মতো আপনারাও ফোন করতে পারেন। প্রথম দিনে যে ফোনগুলো পেয়েছিলাম সেগুলো অনেক বেশি হতাশগ্রস্ত ছিল। এখন ভারতীয় সমর্থকরা আস্তে আস্তে উৎফুল্ল হচ্ছেন, অন্য মোডে চলে যাচ্ছেন এখন জয়জিৎ। একেবারেই। আর পার্থে যেখানে এই অবস্থায় ভারতীয় দল দাঁড়িয়ে, সেক্ষেত্রে ফোন কল যে আরও বেশি আসবে সেটা খুব স্বাভাবিক। আমি গতকাল অনেক ফোন কল নিয়েছি, সেক্ষেত্রে অনেকে বিরাট কোহলির সমালোচনা করছিলেন। আজকে তাদের ফোন কল চাই। কে রয়েছেন এই মুহূর্তে? কোন দর্শক বন্ধু রয়েছেন? কোথা থেকে রয়েছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুদা। নমস্কার, শুভ সন্ধ্যা জয়জ্যোতিদা, আপনাকে নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে বলছি, আপনি যেটা বলছিলেন প্রথমে শুরুতে গৌতমদা, যে বুমেরাং যে পিচটা করেছিল নিজেদের দিকে যাবে বলে, ওটা উল্টে চলে গেল ইন্ডিয়ার দিকে, যেটা নিউজিল্যান্ড বলছিলেন গৌতমদা। সত্যি খাঁটি কথা। আমি কালকেও আপনাদের একই কথা বলেছিলেন। বুমরার যে বোমা বিস্ফোরণটা দেখালো না, প্রচন্ড বোমা বিস্ফোরণ। বুমরার মানে বোমাতে ওরা একদম কাজ হয়ে গেল, একদম মানে কি আর বলবো, বলার কিছু নেই। এইভাবে ইন্ডিয়া আরো ধারাবাহিকতা বজায় রাখুক, মানে আর প্রতীক্ষায় আছে আর কিছুক্ষণ। এটা তো জিতেই গেছে, আশা করি যদি বড় কিছু অঘটন না ঘটে। সবাই খুব ভালো থাকবেন, এইটুকু। অনেক ধন্যবাদ আপনাকে সোনারপুর বন্ধুর জন্যে। এটা ঠিকই যে উইকেটটা ওরা করতে গিয়েছিল প্রথমেই বিপন্ন ভারত, হতাশ ভারত, বিমর্ষ ভারতের জন্যে, সেই উইকেটটাই বুমেরাং হয়ে দেখা দিল অস্ট্রেলিয়ার জন্য। এবং এটা কেউ ভাবেনি যে এরকম প্রথম টেস্ট ম্যাচে রোহিত শর্মা ছাড়া এরকম কিছু ঘটতে পারে বলে। রোহিত শর্মা এই কথা বলতে গিয়ে মনে পড়লো, তিনি অবশ্য টিমের সঙ্গে পৌঁছে গেছেন। এবং টেস্ট ম্যাচে, পরের টেস্ট ম্যাচে কী কম্বিনেশন হবে সেটা ভাবতে হবে। কারণ লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল ফার্স্ট উইকেটে যেরকম ব্যাটিং করেছেন,
এখন ওটা চেঞ্জ করা হবে কি করে? 200 রানের পার্টনারশিপ করেছেন, রোহিত শর্মা কি তাহলে মিডল অর্ডারে খেলবেন বলে মনে হয়? 3 নম্বরে খেলবেন? কোথায় খেলবেন? মনে হয় না, আমার পার্সোনালি মনে হয় রোহিত শর্মা ওপেনই করবেন, আর কেএল রাহুলকে সেই মানে পরের দিকে মানে মিডল অর্ডারে খেলতে হবে। তবে যে ইনিংসটা কেএল রাহুল খেলেছেন, প্রথম ইনিংসেও যথেষ্ট ভালো ব্যাটিং করছিলেন, যেখানে একদিক থেকে উইকেট পতন হচ্ছিল, আনফর্চুনেট ছিলেন যে ডিসিশনটা দেওয়া হয়েছে তাকে। তারপরে এই সেকেন্ড ইনিংসেও তিনি যেভাবে ব্যাটিং করলেন, অনেকটা কুল, কাম, কম্পোজড, কুল কাস্টমার মনে হয়েছে। এবং এত যেখানে চারপাশে সমালোচনা কেএল রাহুলের, তার ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দিয়েছে, এবং তারপর যেভাবে তিনি ব্যাটিংটা করলেন, 201 রানের পার্টনারশিপ, অসাধারণ। যশস্বী এবং কেএল রাহুলকে এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি বিশ্বজিৎ আচার্য রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, গৌতম বাবুকে আমার প্রশ্ন, যে এই যে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল যে ওপেনিং পার্টনারশিপের যে মোমেন্টামটা গড়ে দিল সিরিজের জন্য, এবার রোহিত শর্মা, যার অলরেডি বিগত 10টা ইনিংসের অবস্থা খুবই সংকটজনক, তিনি এবার টিমে কিভাবে মানে কম্বিনেশনে ঢুকতে পারেন এবং তার পজিশনটাই বা কি হবে? আমি গৌতম বাবুর মানে ওপিনিয়নটা জানতে চাই। এটা ভালো প্রশ্ন। একটা হতে পারে রোহিত শর্মা নিচে, তিনি যেখানে ধ্রুব জুড়েল খেলেছেন সেখানে খেলতে পারেন। একটা হচ্ছে তিনি 3 নম্বরে খেলতে পারেন লোকেশ রাহুলকে, আবার আরেকটা হচ্ছে 3 নম্বর অপশন হচ্ছে তিনি ওপেন গেলেন, লোকেশ রাহুলকে 3 নম্বরে পাঠানো হলো। কিন্তু আমার মনে হয় এটা কেএল রাহুলের উপর খুব অবিচার হবে, কারণ কেএল রাহুল কিন্তু অ্যাকচুয়ালি, যেটা জয়জ্যোতি বলছিল, তীব্রভাবে সমালোচিত হন, সোশ্যাল মিডিয়ার ফেভারিট উইপিং বয়, যাকে সবসময় চাবুক মারা হয়। কিন্তু আমার বারবার মনে হয় কেএল রাহুল দুটো আছে, একটা কেএল রাহুল যে রেড বল ক্রিকেট খেলে, একটা কেএল রাহুল যে সাদা বলের ক্রিকেট খেলে। যে লোকটা সাদা বলের ক্রিকেট খেলে সে কিন্তু সবসময় কিছুটা সংশয় থাকে আমার মনে হয় নিজেকে নিয়ে, সেটা ওয়ানডে ক্রিকেট হোক কিংবা টি20 ক্রিকেট হোক। আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালে দেখেছি কেএল রাহুলকে অত্যন্ত স্লো খেলতে। কিন্তু যে টেস্ট ক্রিকেট খেলে সে কিন্তু জেনুইন কোয়ালিটি প্লেয়ার, এবং সেই কোয়ালিটিটা আমরা বারবার করে, কেএল রাহুল যখন শুরুতে আসেন টেস্ট ক্রিকেটে বারবার করে দেখেছি। যদি সাদা বলের ক্রিকেট না থাকতো, আমার ধারণা কেএল রাহুলকে নিয়ে সারা বছর প্রশংসা হতো। সাদা বলের ক্রিকেটটা এসে যাওয়াতে প্রবলেমটা হয়েছে। লাল বলে তিনি বরাবরই খুব ভালো, এবং কোথাও যেন মনে হচ্ছে তার ভাগ্যটাও রাহুল দ্রাবিড়ের মতো হয়ে গেছে, যে তিনি দারুণ খেলবেন কিন্তু কাব্যে উপেক্ষিত তিনি থেকে যাবেন। এই দুটো ইনিংসে দারুণ ব্যাট করেছেন, ভারতীয় ইনিংসকে তিনি ধরে রেখেছেন। যশস্বী তো সেকেন্ড ইনিংসে খেলেছেন, কেএল দুটো ইনিংসেই খেলেছেন, কিন্তু দেখুন কেউ না কেউ এসে লাইমলাইটটা নিয়ে চলে যায়। কি রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে তাই হতো, এখানে প্রথমে যশস্বী, তারপরে বিরাট কোহলি, এই দুটোতে তার কন্ট্রিবিউশনটা চাপা পড়ে গেল। একেবারেই মানে বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটের কর্ণ রাহুল, মানে রাহুল নাম হলেই তিনি কর্ণ হবেন, এটুকু বলাই যায়। তবে এই মুহূর্তে আরও একজন দর্শক রয়েছেন। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দীপক মন্ডল বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন প্রশ্ন বলুন আপনার? বলুন। দীপক মন্ডল বড় আমি ফুটবলার বলছি ছিলেন, যে আজকে কোচ তো পরবর্তীকালে। বলুন। বলে গেছে, এরকম কামব্যাক আশা করিনি। এভাবে 0-3 থেকে নিউজিল্যান্ডের সাথে হেরে যাওয়ার পর এভাবে ফিরে আসা মানে অকল্পনীয়, অভাবনীয়। আর আমার যেটা বলার আর কি, যে বিরাট কোহলির এই কামব্যাকটা, এটা কি রজার ফেডারারের কামব্যাকের মতো হতে চলেছে কি? যে রজার ফেডারার 70 গ্র্যান্ড স্ল্যামে এসে ভেবেছিলাম সবাই থেমে যাবে, আর তারপর আরো 3টে গ্র্যান্ড স্ল্যাম জিতেছে। তো বিরাট কি কোথাও গিয়ে এই শুরু করলো, তারপর যেভাবে অনেকটা ব্যাক টেস্ট হয়েছিল, এখানে আবার রূপকে ছাপিয়ে যাবে বা আরো অনেক কিছু করবে, এই জায়গাটা। আর একটা কোশ্চেন, যে ফার্স্ট ম্যাচ জেতার পরে অনেক সময় দেখা যায় যে বাকিগুলোতে অনেক সময় গিয়ে হেরে যাচ্ছে বা কিছু হচ্ছে। অপোনেন্ট টিমের আমাদের দেশে খেলতে এসেও ফার্স্ট ম্যাচ জেতার পরে দেখা গেছে যে বাকি সিরিজ হেরে গেছে। তো ভারত কি পয়েন্ট মানে এই ফার্স্টটা জেতার পরে আশা করছি জিতেই যাবে, তারপরেও কি মানে সিরিজ জিতে আর শিখতে পারবে? এটাই আমার কোশ্চেন। দেখুন, প্রথম প্রশ্নের উত্তরে বলি, বিরাট কোহলি কামব্যাকটা সেন্সেশনাল। কেন বলছি যে বিরাট কোহলি, অনেকে বলছেন যে যশস্বী জয়সওয়াল ভিতটা গড়ে দিয়ে গেছেন, প্রেশার ছিল না। আমি একটা ফেসবুকে লেখা দেখছিলাম যে এই সেঞ্চুরি অ্যাডিলেডে হবে না। কিন্তু দেখুন, আরেকটা প্রবলেম হয় কি, যে আপনি যখন রানের মধ্যে নেই তখন বসে থাকাটাই, উসখুস প্রতীক্ষাটা খুব ডিফিকাল্ট হয়। 200 রানের জন্য বসে রয়েছেন, এবং বারবার যদি দেখেন স্টার স্পোর্টসের ক্যামেরা থেকে বারবার করে দেখাচ্ছিল। তারপরে 3 নম্বর গেছেন, তখনও তিনি বসে আছেন, উসখুস করছেন কখন নামবেন। আউট অফ ফর্ম ব্যাটসম্যানদের প্রতীক্ষাটা খুব দীর্ঘ হলে অনেক সময় উইকেটে গিয়ে তার একটা ছবি দেখা যায়, যে তিনি ওই অধৈর্য প্রতীক্ষা, অধৈর্য একটা শট মেরে বসেন। বিরাট কোহলি কিন্তু খুব বুদ্ধিমানের সঙ্গে তার ইগোটাকে পায়ের তলায় রেখে ক্রিকেটটা খেলেছেন। এটা কিন্তু সহজ নয় যে আমি শশাঘরা ক্রিকেট সাম্রাজ্যের সম্রাট, আজকে আমি চোখের সামনে দেখছি যে একটা ছেলে আমার চোখের সামনে রাজসিংহাসন নিয়ে চলে যাচ্ছে, যশস্বী জয়সওয়াল,
লেখা হচ্ছে দ্য নিউ কিং বলে। আমি উল্টো দিকে দাঁড়িয়ে আছি, বলতে গেলে তার অভিভাবক হয়ে, রাজা হয়ে নয়। সেই সময় নিজের যে কি বলবো, নিজের ক্যারিজমার যে আলো সেটাকে সংযত করে নিজেকে ঠিকমতো মানিয়ে নিয়ে দলের জন্য সেঞ্চুরি করাটা, এটা কিন্তু বিরাট কোহলির আমরা নানান সেঞ্চুরি দেখেছি। একটা রংবাহার আছে সেঞ্চুরি, এটা একদম অন্যরকম একটা সেঞ্চুরি। একটা প্রবীণ, সে আস্তে আস্তে প্রায় গুড়ি মেরে এগোচ্ছে, পাহাড়ে ওঠার চেষ্টা করছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে। এই সেঞ্চুরিটা হয়তো বিরাট কোহলির সেরা সেঞ্চুরি নয়, কিন্তু ভীষণ মানবিক সেঞ্চুরি, হৃদয়ের কাছাকাছি থাকা সেঞ্চুরি, রজার ফেডারারের ফিরে আসার সমতুল্য। এবং কে বলতে পারে যে এই সেঞ্চুরিটা আবার বিরাট কোহলিকে একটা অন্য গিরিশৃঙ্গে হয়তো উত্তরণ করে দিল, কারণ প্রায় 500 দিন বাদে সেঞ্চুরিটা এলো। এত সমালোচনা, এত সন্দেহ মাথায় নিয়ে যে চলে যাও বিরাট, অনেক সময় হয়েছে। আমরা কিন্তু এই শোতে বলেছিলাম যে কে বলতে পারে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার প্লেনে বসে পাশের সিটে সেই লোকটাকে দেখবেন না যে লোকটা চিরকাল অস্ট্রেলিয়া রান করে এসেছে, যার নাম ছিল বিরাট কোহলি। তাই কিন্তু হলো। আর আপনার সেকেন্ড প্রশ্নের উত্তরে বলি যে অনেক সময় হয় যে একটা টেস্ট ম্যাচ জিতে লম্বা সিরিজ অনেক বাকি আছে, অস্ট্রেলিয়া কিন্তু এই ভুল বারবার করবে না। আর মনে হয় না বাউন্সি উইকেট ভারতকে দেবে বলে। নর্মাল উইকেটের জন্য তাদের বোলিং অ্যাটাক কিন্তু বেটার, এটা মাথায় রাখবেন। তাদের পেস বোলিং অ্যাটাক নর্মাল উইকেটের জন্য বেটার। কাজে 1-0 এগিয়ে গেলেও দিল্লি কিন্তু এখনই জয় হয়ে যাচ্ছে না। একেবারেই। আর আরও একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে যখন যশস্বী জয়সওয়াল আউট হচ্ছেন, তারপর যেভাবে করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন বিরাট কোহলি, এটাও কিন্তু দুর্দান্ত একটা জেস্চার। আর বিরাট কোহলির অবশ্যই স্পেশাল 100, এটা অস্ট্রেলিয়ার মাটিতে 7টি শতরান টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে করেছেন এটা নিয়ে, এবং সচিন টেন্ডুলকারকে ছাপিয়ে গিয়েছেন। রিকি পন্টিংয়ের কথা মনে পড়ছে, কয়েকদিন আগে তিনি বলছিলেন যে 4 বছরে 2টো শতরান। ব্রেটলি তারপরে বলেছিলেন যে যেটা বললেন রিকি পন্টিং সর্বনাশ করে দিলেন, এবং মনে হয় সর্বনাশটা করে দিয়েছেন, কারণ দ্বিতীয় ইনিংসে ভীষণ একটা স্পেশাল 100 বিরাট কোহলির তরফ থেকে এসছে। আমরা কি ইনস্টাগ্রামে কোনো পোস্ট দেখবো যে আমি রিকি পন্টিংকে এই সেঞ্চুরিটা উৎসর্গ করলাম? হয়তো এখনকার বিরাট কোহলি, 5 বছর আগের বিরাট কোহলি হলে হয়তো করতেন, এখনকার বিরাট কোহলি সেটা আর করছেন না। আমি আবার একটা ফোনের আওয়াজ একটু আগে পাচ্ছিলাম, পরপর অনবরত ফোন আসছে, কারণ ভারত এমন একটা ব্র্যান্ডে ক্রিকেট খেলেছে এই ম্যাচে, 150 অল আউট হয়ে যাওয়ার পর। সেটা কিন্তু সত্যি সচরাচর দেখা যায় না। যশস্বী জয়সওয়াল যখন আউট হয়ে ফিরছেন, ডাবল সেঞ্চুরি হলো না বলে তার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে যে তিনি বোধহয় 13 করে আউট হয়ে গেছেন। এটা কিন্তু দুর্দান্ত যে আবার 150 করে আজকে নতুন স্টান্স নিলেন, জল খেলেন, আবার নতুন গার্ড নিয়ে দাঁড়ালেন। এটা থেকে বোঝা যায় যে ভারতীয় ক্রিকেটে নতুন যারা প্লেয়াররা এসছেন তাদের খিদে কতটা। এবং আবার বলছি যে একদম আমরা বলতাম আগে গলি থেকে রাজপথ, এগুলো বলা হতো বিভিন্ন মানে উত্তরণের কাহিনী বলতে। এটা তো গলি থেকে রাজপথ নয়, এটা হচ্ছে ফুচকা বিক্রি থেকে পার্থে রাজত্ব। অবিশ্বাস্য একটা উত্তরণ। এতদিন ভালো খেলেও নিজেকে ধরে রাখা, তুমি চোখের সামনে দেখো বিনোদ কাম্বলি, পৃথ্বী শ, এত বড় বড় ট্যালেন্ট সব ঝরে গেছে, ঝরে যাওয়ার পথে। সেখানে যশস্বী জয়সওয়াল দারুণ। বলতে বলতে আমার পথে ফোন এলো, কে বলছেন? ফোন নেই, ফোন আবার কেটে গেছে এসে। একেবারেই যেটা বলার যে এই টেস্ট ম্যাচ, মানে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচ খেলছেন যশস্বী জয়সওয়াল, এবং প্রথম ইনিংসে আমরা দেখেছি কীভাবে আউট হয়েছেন, তারপরে এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট, এবং আজকে যেটা দেখছিলাম যে লেট খেলছেন তিনি, মানে বল আসা অবধি ওয়েট করছেন, যেটা প্রথম ইনিংসে করছেন তিনি বলের কাছে যাচ্ছিলেন। এই যে টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট, এবং এর আগে আপনি সেঞ্চুরি দেখেছেন ডেবিউতে সুনীল গাভাস্করের বা জয়সীমা সেঞ্চুরি করছেন, এই সেঞ্চুরিটাকে কতটা স্পেশাল বলবেন? ভেরি স্পেশাল 100, বিকজ এটা অস্ট্রেলিয়ান উইকেটে নানা রকম হয় কি, টিমটা এত খারাপ খেলছিল, খারাপ খেলাতে চারপাশ থেকে নেগেটিভিটি আসছিল, সেটাকে সরিয়ে নিয়ে এই অ্যাডজাস্টমেন্টটা আমার ধারণা গৌতম গম্ভীর বলেছেন, কোনো ব্যাটিং কোচ বলবেন যিনি এই অস্ট্রেলিয়ান উইকেটের সঙ্গে জানেন। এটা আমিও জানতে আগ্রহী যে অ্যাডজাস্টমেন্টটার কথা কে বললেন। এটা কোচ হবে না, এটা গৌতম গম্ভীর হবেন, কিংবা টিমের ব্যাটিং কোচ বলতে পারেন, কেউ একটা বলবেন। আদারওয়াইজ এই অ্যাডজাস্টমেন্টটা যশস্বী হয়তো করতেন না, নিজে করেছেন বলে মনে হয় না। এই অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল এই উইকেটের জন্যে। এবার দেখা যাক যে পরের ম্যাচগুলোতে তিনি কিরম ব্যাট করেন। একেবারেই এই মুহূর্তে মনে হয় একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। আইএমএক্স ব্যাট নিবেদিত ফিরে এলাম আইএমএক্স ব্যাট নিবেদিত বিচুটি জ্বালা অনুষ্ঠানে। বিচুটি জ্বালা বলে ফেললাম, অ্যাকচুয়ালি বিচুটি জ্বালা, বিচুটিরই জ্বালা কিন্তু অস্ট্রেলিয়ার লেগেছে। এবং পার্থে আবার বলছি বিরাট কোহলির সেঞ্চুরি দুর্ধর্ষ একটা ব্যাপার। বিরাট কোহলির ফিরে আসা মানে তিনি ভারতীয় ক্রিকেট টিমের এত বছরের অর্জুন, তিনি গান্ডিব তুলতে পারছেন না। এতদিন ধরে একটা বিরাট আলোচনা হচ্ছিল এই নিয়ে,
সোশ্যাল মিডিয়া, বোর্ডের মধ্যে সর্বত্র যে এই ট্যুরে বাদ হলে হয়তো শোকগাথা লেখা হয়ে যাবে। এখনও হয়তো খুব আর্লি, এখনও সময় হয়নি, কারণ অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট, অ্যাডিলেডে মনে রাখো অ্যাডিলেডে বল কিন্তু প্রচুর পিঙ্ক বলে বাঁক নেবে, এবং একটা কি বলবো, একদিনের রাজত্বে তুমি হয়তো রাজা হলে তারপরে পুরো সিরিজটা কিন্তু ধরে রাখতে হবে, সেটাও কিন্তু সহজ না। লোকে কিন্তু তখন ভুলে যাবে আজকে তুমি কি করেছিলে। 3 দিন রান না পেলেই বলবে যে বুড়ো হয়ে গেছে, রান করতে পারছে না। কিন্তু নিজের কাছে নিজের একটা প্রমাণের একটা পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি তৈরি হয়েছিল, বিরাট আবার সেই পরিস্থিতিটাকে কাজে লাগিয়েছেন। ঠিক যেমন পাকিস্তানের সঙ্গে মেলবোর্নের ম্যাচটা তিনি ফেরত এসেছিলেন, ঠিক তেমনি এখানেও ফেরত এলেন। একজন ফোনে বোধহয় দর্শক আছেন, বলুন কি প্রশ্ন। হ্যাঁ, নমস্কার, দেবদূত মন্ডল ডায়মন্ড হারবার দিয়ে বলছি। প্রথম ইনিংসে 150 রানে আমাদের এত ভালো ব্যাটিং লাইন আপ যেখানে বিপর্যস্ত হয়েছিল, ঠিক একদিনের মধ্যেই সেই ব্যাটিং লাইন আপ যেভাবে ঘুরে দাঁড়ালো, এটা কি আমাদের ভারতীয় ব্যাটসম্যানদের নিজস্ব নিখুঁত প্রয়োগ, না পিচের চরিত্রের কোনো বৈষম্য বা এরকম পার্থক্য অনুভূতির জন্য? আমার মনে হয় প্রথম একটা বড় কারণ হচ্ছে জসপ্রীত বুমরা বলে একজন ভদ্রলোক, যিনি ভারতকে এই ম্যাচে ফেরত আনিয়েছেন। জসপ্রীত বুমরা যদি ওই স্পেলটা বোলিং না করতেন তাহলে কিন্তু ভারত এই ম্যাচে ফেরত আসতো না। তিনি সুযোগটা নিয়ে ভারতকে ফিরিয়েছেন, ভারত ফার্স্ট ইনিংসে লিড পেয়েছে, এটা ব্যাটসম্যানদের একটা বাড়তি কনফিডেন্স দিয়েছে, উইকেটটাও বেটার হয়ে গেছে। কিন্তু মূল কারণ হচ্ছে ভারত দারুণ বোলিং করে অস্ট্রেলিয়া থেকে একটা বাড়তি এক্সট্রা রান জোগাড় করেছে, যে রানে তারা ফার্স্ট ইনিংসে এগিয়ে গেছে। যখনই ফার্স্ট ইনিংসে এগিয়ে গিয়ে মোমেন্টামটা নিয়ে নিয়েছে ভারতের দিকে, ব্যাটসম্যানরা এক্সট্রা কনফিডেন্স পেয়ে গেছে, একই সঙ্গে উইকেটটা বেটার হয়ে গেছে। এই দুটোর কম্বিনেশন এটা হয়েছে। আরেও একটা ফোন, বলুন। কৌশিক ব্যানার্জি, বলুন আপনার প্রশ্নটা বলুন। যোগাযোগ আমার বিচ্ছিন্ন হয়ে দেবজ্যোতি। হ্যাঁ, গৌতম, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জসপ্রীত বুমরাকে নিয়ে তো আমরা এত আলোচনা করছি এবং অস্ট্রেলিয়ান প্রত্যেকটা মিডিয়া ফ্রন্ট পেজে জসপ্রীত বুমরার ছবি দিচ্ছে, মানে এটা বিরাট প্রাপ্তি। ভারতীয় হিসেবে অবশ্যই গর্বিত আমরা প্রত্যেকে। আবার 2 উইকেট নিয়েছেন, আবার 2 উইকেট নিয়েছেন, মানে এই বোলারকে নিয়ে কোনো রকম ক্যালকুলেশন সমীকরণ করাই যাবে না। কি কোকাবুরা বল, কি ডিউক বল, কোকাবুরা বল 25 ওভারের পর মানে তার সেই যে বোলারদের অ্যাডভান্টেজ দেওয়ার সেই ব্যাপারটা চলে যায়, কিন্তু বুমরার ক্ষেত্রে কিন্তু এগুলো খাটে না ব্যতিক্রমের ক্ষেত্রে। তবে এখানে যেই প্রশ্নটা আমি করতে যাবো গৌতম দাকে, সেটা হচ্ছে ইরেসপেক্টিভ অল ফরম্যাটস, জসপ্রীত বুমরা কি ভারতের সর্বকালের সেরা বোলার, ফার্স্ট বোলার? এটা বলতে গেলে বলতে হয় কপিল দেবের তিনি আগে। কপিল দেব আরও বেশি অনেক রকম কন্ডিশনে দিনের পর দিন ভারতকে টেনেছেন। আমি বলবো তিনি প্রায় কপিল দেবের পাশে চলে এসছেন, কপিল দেবকে টপকে গেছেন আমি বলতে পারবো না, কারণ শুরুর দিকের ম্যাচগুলোর কপিল দেব প্রচুর ম্যাচ জিতিয়েছেন। যেবার জসপ্রীত বুমরা 3টে ফরম্যাট মিলিয়ে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বোধহয় কপিল দেবের ছিল না। কপিল দেব ব্যাটিংয়েও প্রচুর রান টান করতেন, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি জসপ্রীত বুমরা যা বোলিং করছেন, তুমি যে প্রশ্নটা বললে, এটা কিন্তু যে কোনো কাউকে ভাবানোর মতো যে কপিলকে কি সত্যি ছাড়িয়ে চলে গেলেন এই অস্ট্রেলিয়া সিরিজে, নাকি পাশাপাশি আছেন। আমি একটু কনফিউজড, আর এই কনফিউশনটাই বোধহয় জসপ্রীত বুমরার সবচেয়ে বড় পুরস্কার। একেবারে এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন এবং কোথা থেকে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। কি প্রশ্ন আপনার? আমার প্রশ্নটা হচ্ছে যে ভারতের যে পিচে প্রথম দিন যে 17টা এবং তারপরে যে 3টে উইকেট পড়েছিল, একটা আশঙ্কা ছিল যে ভারতীয় ব্যাটসম্যানরা দুর্মুষ হয়ে যাবে, কিন্তু ঠিক দেখলাম তার উল্টোটা ঘটলো। একদিকে যেরকম বিরাট কোহলি সেঞ্চুরি পেলাম, অন্যদিকে মানে 7 জন বোলার একেবারেই হতাশ করলো অস্ট্রেলিয়াকে। মানে এই তারতম্যটা ঠিক কিসের জন্য হলো? ভারতীয় বোলিং এবং ব্যাটিং এটা কি অনেকটা আত্মবিশ্বাসের জন্যে এবং পারফরমেন্স ভালো থাকার জন্যে ভারতকে একটা উঁচু জায়গায় পৌঁছে দিল? এটুকুই আমার প্রশ্ন। আমি এক্ষুনি এটা নিয়ে আলোচনা করছিলাম জয়ন্তবাবু, যে ভারত বোলাররা এই কনফিডেন্সটা বোলার এনে দিয়েছে, স্পেশালি একজন ভদ্রলোক এনে দিয়েছেন, তার নাম জসপ্রীত বুমরা। দুর্ধর্ষ বোলিং করেছেন, সেকেন্ড ইনিংসে দেখছেন তো এখন অব্দি 2 উইকেট নিয়ে নিয়েছেন। যখনই আসেন একটা ব্রেক থ্রু করে দিয়ে চলে যান। আমার তো মনে হয় প্রথম টেস্ট ম্যাচের এই শেষ মোড়ে এসে অ্যাকচুয়ালি দুশ্চিন্তা হচ্ছে যে জসপ্রীত বুমরা 5টা টেস্ট ম্যাচ টানতে পারবেন তো। জসপ্রীত বুমরা যদি 5 টেস্ট ম্যাচ টানতে না পারেন তাহলে কিন্তু ভারতের খুব অবস্থা কঠিন হবে, যতই মোহাম্মদ শামি ফেরত আসুন। বুমরা এই ভারতীয় বোলিংয়ের মেন লোক হচ্ছেন জসপ্রীত বুমরা, এবং এইরকম একাধিপত্য নিয়ে তার যেরকমভাবে তিনি বোলিং করেন,
সেটা ওই কপিল দেবের সময় লাস্ট দেখা গেছে, এরপর আর দেখা যায়নি। একেবারেই একদম স্পেল বাউন্ড হয়ে যাচ্ছি জশপ্রীত বুমরা। আরও একজন কেউ ফোন করেছেন, অবশ্যই ফোন করছেন, এই মুহূর্তে রয়েছেন কেউ? এই মুহূর্তে নেই, অবশ্যই ফোন কলস আসছে প্রচুর। একটা প্রশ্ন, একজনকে নিয়ে প্রশ্ন, গৌতম গম্ভীর, তিনিও কিন্তু ট্রেন্ডিং, তাকে নিয়েও প্রচুর সমালোচনা হয়েছে। তবে তিনি যার উপর ভরসা দেখাচ্ছেন, মানে সেই নীতিশ কুমার রেড্ডি হোক বা হর্ষিত রানা হোক, তারা কিন্তু ডেলিভার করছে দিন শেষে। ওয়াশিংটন সুন্দর আউট অফ দ্য বক্স ভেবে তিনি অশ্বিন এবং জাডেজাকে না নিয়ে ওয়াশিংটন সুন্দরকে নিয়েছেন, তিনিও সেকেন্ড ইনিংসে একটা কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন। গৌতম গম্ভীরের ম্যাচ ট্যাকটিক্স নিয়ে কি বলবেন? গৌতম গম্ভীর হিউজ কামব্যাক। গৌতম গম্ভীরের আমরা সবাই তাকে এত সমালোচনা করেছিলাম, বোর্ড তার অনেক ক্ষমতা কেড়ে নিচ্ছিল, সেখান থেকে গৌতম গম্ভীর যে এতটা রিস্ক নিয়ে যে টিমটা করেছেন, নীতিশ কুমার রেড্ডিকে তিনি নিয়ে এসেছেন, হর্ষিত রানাকে, আকাশদীপকে বসিয়ে হর্ষিত রানা, এবং সবচেয়ে বড় হচ্ছে যে আজকে ওয়াসিম আকরম বলছিলেন আমি বিশ্বাসই করতে পারছি না যে জাডেজা এবং অশ্বিন বসে আছে, ওয়াশিংটন সুন্দর খেলছে, এবং ইনক্রেডিবল। জাস্ট গৌতম গম্ভীর, তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, কিন্তু এই টেস্টের পর সেই সমালোচনাগুলো অন্তত কিছুদিনের জন্য অন্তত ফুল স্টপ পড়লো। আর এটা বলতে বলতে আমার জাস্ট মনে পড়ে গেল, যদি আইপিএলে তো নিলাম হচ্ছে, আমি দেখলাম খুব আগ্রহ সহকারে তুমি নিলামটা দেখছো, আমার মনে হচ্ছে কয়েক কোটি টাকা তোমার দিকেও আসবে। না, আমার দিকে আসেনি এখনো পর্যন্ত। কলকাতা নাইট রাইডার্স এখনো পর্যন্ত যা খবর একজনকেও কিন্তু নিতে পারেনি, মানে যখন এই প্রোগ্রামটা শোটা হচ্ছে। তবে ঋষভ পান্থের দিকে নজর ছিল প্রত্যেকের, এবং গতকাল থেকেই মিডিয়াতে লেখালেখি হচ্ছিল, সবাইকে হয়তো ছাপিয়ে যাবেন, সত্যিই ছাপিয়ে গিয়েছেন। 30 কোটির আশেপাশে অনুমান করা হচ্ছিল যে তার দাম যাবে। 27 কোটিতে লখনৌ সুপার জায়ান্টস, মানে গোয়েঙ্কা পরিবারে যাচ্ছেন ঋষভ পান্থ 27 কোটিতে। গৌতম দা, আলিপুরের বাড়িতে এবং আলিপুরের অফিসে তাকে দেখা যাবে। লোকেশ রাহুলের বদলে আসলে ওরা যে ব্র্যান্ড অফ ক্রিকেট লখনৌ সুপার জায়ান্টস খেলতে চায়, সেই ব্র্যান্ড অফ ক্রিকেটটা এরা খেলতে পারছিল না টি-20 ক্রিকেটে। ঋষভ পান্থ এসে সেই জোশটা আনবেন বলে তারা ধরে নিচ্ছে, যদিও টি-20তে সেই অর্থে টি-20-র ম্যাচ উইনার কিন্তু তিনি নন। তুমি যদি দুজনের মধ্যে কাউকে জাজ করতে বলো, সবাই কিন্তু সঞ্জু স্যামসনকে প্রথম নেবেন, ঋষভ পান্থকে পরে নেবেন, কিন্তু তার একটা সব মিলিয়ে একটা অদ্ভুত অ্যাট্রাকশন আছে ঋষভ পান্থের। তিনি একটা বক্স অফিস, সেদিন কে যেন বলছিলেন যে মহেন্দ্র সিং ধোনি চলে গেলেন, অভাব অনুভূতই হচ্ছে না, ঋষভ পান্থ এসে গেছেন। কাজে এরকম এক কোনো ফ্র্যাঞ্চাইজির জন্যে তিনি একদম আইডিয়াল বাই, এবং সেই জন্য সমস্ত রেকর্ড ভেঙে 27 কোটিতে বিক্রি হয়ে গেলেন। একেবারে মানে যখন খেলেন এফোর্টলেসলি খেলেন এবং মাতিয়ে দেন। আর গতবারে মিচেল স্টার্ক 26 কোটি থেকে 11 কোটি। একেবারেই। আমি আরেকজনের কথা বলবো, কেকেআর এর ক্যাপ্টেন, উইনিং ক্যাপ্টেন, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে যেন টি-20 ম্যাচ চলছিল আইপিএল অকশন টেবিলে। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস, মানে প্রীতি জিন্টা মুখে সেই টোলপড়া হাসি, 26 কোটি 75 লক্ষ টাকায় শ্রেয়াস আইয়ার গিয়েছেন পাঞ্জাব কিংসে। 10 কোটি পর্যন্ত কেকেআর বিট করছিল, তবে তারপরে হাল ছেড়ে দিয়েছে। কিন্তু টোলপড়া হাসিটার জন্য প্রচুর রান করতে হবে। শ্রেয়াস আইয়ারের গত বছরের রান হচ্ছে 351 14 ম্যাচে, কিন্তু এই রানগুলো অনেকটাই ফিল সল্ট এবং সুনীল নারায়ণের তৈরি করে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে থেকে করা। স্ট্রাইক রেট শুরুর দিকে ভালো ছিল না। শ্রেয়াস আইয়ারকে তোমায় যখন একটা টিম 26 কোটি 25 লাখ টাকা নিচ্ছে, তোমাকে ম্যাচ জেতাতে হবে অনেকগুলো। আমি জানি না শ্রেয়াস আইয়ার এখন যে জায়গায় টি-20 ক্রিকেট চলে গেছে, ওই জায়গায় নিজেকে উন্নত করতে পারবেন কিনা। তিনি খুব ভালো ওয়ানডে ক্রিকেটার, দারুণ ওয়ানডে খেলেন, টেস্টেও খারাপ নন, কিন্তু টি-20তে 26 কোটি 25 লাখে তিনি দাম দিতে পারবেন কিনা, এটা আমরা কৌতূহলের সঙ্গে দেখব। এবং ক্যাপ্টেন্সিটাও রয়েছে সঙ্গে। তো এই পাঞ্জাব কিংসের পরবর্তী মরশুমে, মানে আইপিএলে ক্যাপ্টেন যে শ্রেয়াস আইয়ার হতে চলছে, এটা বলে দেওয়াই যায়। অর্শদীপ সিং, তাকে নিয়েও কিন্তু লড়াই চলেছে সাংঘাতিকভাবে। পরে আরটিএম ইউজ করেছে এক্ষেত্রে পাঞ্জাব কিংস, এবং 18 কোটিতে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ একদম সেই টি-20 ম্যাচ সুপার ওভারে নিয়ে গিয়েছিল আইপিএল অকশন টেবিলে, তবে সেখান থেকে শেষ হাসি আবারও পাঞ্জাব কিংস। আর যদি বলি যে সবাই শ্রেয়াস আইয়ার যেহেতু ট্রফি উইনিং ক্যাপ্টেন, বারবার তার কথা বলছেন, কিন্তু গত বছরের কেকেআর টিমটাতে তিনি কিন্তু ছিলেন চন্দ্রগুপ্ত, চাণক্য ছিলেন গৌতম গম্ভীর, এবং সেই জন্যে অনেকটাই কিন্তু কন্ট্রিবিউশন করে দিয়ে গেছেন কিন্তু গৌতম গম্ভীর। এবার তাকে কিন্তু একা খেলতে হবে, গম্ভীর নেই পেছনে, শ্রেয়াস আইয়ারের কাজটা আরও বেশি কঠিন হবে। আরও একবার বিরাট কোহলির ইনিংসটার প্রশংসা করব, যে একটা নেভিল কার্ডাসের একটা বিখ্যাত কথা আছে যে হোয়াটস ব্রেড ইন দ্য বোন কামস আউট ইন অ্যান ইনিংস। হাড়ের ভেতরে মজ্জায় যেটা আছে সেটাই একটা ক্রিকেটের ইনিংসে বেরিয়ে আসে। বিরাট কোহলির এই যে দৃঢ়তাটা, এতক্ষণ বসে থেকে অধৈর্য, সারা পৃথিবী বলছে তুমি শেষ হয়ে গেছো, সেখান থেকে যে নিজেকে গুছিয়ে একটা 100 তৈরি করা,
এটাকে ইমরান খান বলতেন ম্যানেজমেন্ট অফ সেঞ্চুরিজ, সচিনকে নিয়ে বলতেন যে সেঞ্চুরির একটা ম্যানেজমেন্ট হয়, সেটা বিরাট কোহলি তিনিও জানেন, এবং যেরকম একটা বাগান থেকে সেঞ্চুরির ফুল নিয়ে তিনি চলে গেলেন। একেবারেই মানে বিরাট কোহলির এই ইনিংসটা যেন মনে হচ্ছে জীবনের ক্যানভাস, মানে খারাপ সময় আসবে তারপর ভালো সময়কে তোমাকে নিয়ে আসতে হবে, সেটার জন্য তোমাকেই অধ্যবসায় করতে হবে, পরিশ্রম করতে হবে এবং বিরাট কোহলির মতো পার্থে সেঞ্চুরি করতে হবে। ভেরি ইন্সপায়ারিং ইনিংস। আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আইএমএক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন, বিজিটির জ্বালা, এবং বিজিটির জ্বালাটা কালকে অস্ট্রেলিয়া টের পাবে বাকি 7টে উইকেট চলে গেলে। আবার আমরা কালকে আপনাদের সঙ্গে এসে একই সময় চেষ্টা করব কোনো অলৌকিক কিছু না ঘটলে জয়ের আনন্দ উপভোগ করে আবার প্রোগ্রাম করার। আজকের মতো চলি, বিদায় নিই, শুভরাত্রি, ধন্যবাদ।